আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিব। দর্শক, শুরুতে জানিয়ে দিতে চাই ঢাকার লেনদেনের অবস্থান এবং ঢাকার পুঁজিবাজারের সূচক কী অবস্থায় রয়েছে সেগুলো একটু আপনাদেরকে চট করে আমার সহকর্মীরা তথ্য দিবেন, আমি জানিয়ে দিব আপনাদেরকে। আজকের দিনটা কিন্তু আমরা পুঁজিবাজারের অবস্থান অপেক্ষাকৃত ভালো দেখতে পেয়েছি এবং গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহে আমরা এক ধরনের ভালো অবস্থান থেকে পতন দেখেছিলাম। আজকে আমরা সূচকের কিছুটা ঊর্ধ্বগতি সারাদিনই দেখতে পেয়েছি এবং আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে ঈদের আগে এটি আসলে শেষ কর্মদিবস, সুতরাং একটা ক্লোজিংয়ের ব্যাপার রয়েছে এবং সেই সেই ইফেক্টটা আমরা আসলে আজকে ঢাকার পুঁজিবাজারে আমরা দেখতে পেয়েছি। পুঁজিবাজারের সূচক জানবো, বিশ্লেষকদের সাথে কথাও বলবো। তার আগে একটু সূচকটার অবস্থান আমরা একটু জেনে নিতে চাই যে লেনদেন কেমন হয়েছে এবং আজকের আসলে সার্বিক অবস্থার টার্নওভার। আমি বলছিলাম সূচকের পরিবর্তনের কথা বলেছিলাম, সূচকের পরিবর্তন 0.65% বেড়েছে, 34.8 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে সূচকের অবস্থা ডিএসই এক্স 5353.94, 5335.94 পয়েন্ট আমরা দেখতে পেয়েছি সূচকের অবস্থান। ডিএসই এক্সের সূচক দেখতে পেয়েছি আমরা একটু দাম বৃদ্ধি সেই তালিকাটাও আমরা পেয়ে গেছি যে 265টা প্রতিষ্ঠানের শেয়ার বাজারের হাত বদল যারা হয়েছে তাদের শেয়ার বাজারের দাম বেড়েছে, দাম কমেছে 66টির, অপরিবর্তিত রয়েছে প্রায় 60টির প্রতিষ্ঠানের অনেকগুলো ছয় আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে একটু লেনদেনের অবস্থান জানতে চাই, যেহেতু আপনি বলছিলাম যে পুঁজিবাজার আজকে সূচকের অবস্থা ভালো, দাম বেড়েছে যে প্রতিষ্ঠানের সংখ্যা সেই প্রতিষ্ঠানের সংখ্যাও বেশি। এবার একটু টার্নওভার জানতে চাই, ঈদের আগে শেষ টার্নওভারটা কেমন আমরা দেখতে পেলাম। হ্যাঁ, ঈদের আগে আমরা 460 কোটি 30 লাখ টাকার শেয়ার আজকে হাত বদল হয়েছে এবং বাজার যদি বলি সেই দিনের সাপেক্ষে গত কয়েকদিনে আমরা 500 কোটি 600 কোটি টাকার লেনদেন আমরা দেখতে পেয়েছি। আজকে সেই হিসেবে লেনদেন কিছুটা কম, কিন্তু যেটি বলছিলাম যে পুঁজিবাজার আজকে যেহেতু ব্যাংক হলিডে শুরু হয়ে যাবে স্বাভাবিকভাবেই শেষ লেনদেনের বিষয় ছিল। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত আমরা একটু বিশ্লেষণটা শুনতে চাই। বিশ্লেষণটা শুনবো আমরা পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর তার সঙ্গে। মাহমুদ হোসেন এফসি, মাহমুদ আপনি নিশ্চয়ই শুনতে পারছেন। ঈদের আগের একটা আমেজ রয়েছে শেয়ার বাজারে, কি তারই একটা আমরা প্রতিফলন দেখলাম যে একটু শেষ করে দেওয়া, মোটামুটি খুব একটা খারাপ খবর দিয়ে শেষ হচ্ছে না, সেটাই মনে হচ্ছে আপাতত স্বস্তির খবর। ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যথার্থই বলেছেন যে ঈদের তো একটা আমেজ থাকে, আর আমরা সবসময় দেখি যে সব ঈদের আগে আগেই একটু আপনার মনে করেন শেয়ার মার্কেটে একটু হয়তো ছোটখাটো প্রতিফলন থাকে। বাট সবচেয়ে এখানে স্বস্তির বিষয়টা হলো যে এই ইউক্রেন যুদ্ধে, সরি, আমাদের এই যে ইরান যুদ্ধের কারণে যে শেয়ার মার্কেটের একটা টালমাটাল অবস্থা শুরু হয়েছিল, সেখান থেকে যে আবার শেয়ার বাজারের সূচকের যে গতি আপনার একটা ইতিবাচক ধারায় ফিরেছে, তো এটাই কিন্তু সবচেয়ে স্বস্তির বিষয়। এবং একটা স্বস্তিকর অবস্থায় যে ঈদের আগে এত বড় একটা লং ভ্যাকেশনের আগে যে শেয়ার বাজার একটা স্বস্তিদায়ক অবস্থায় ক্লোজ হচ্ছে, এটাও কিন্তু আপনার মনে করেন আশাপ্রদ বলে আমার কাছে মনে হয়। জি, ঈদের পরে নিশ্চয়ই নতুন সরকারের মাত্র 1 মাস সময় পার হয়েছে, সুতরাং স্বাভাবিকভাবে তারও কিছু বুঝে নেওয়ার ব্যাপার ছিল, অনেক কিছু জানা বোঝার, আরও নিশ্চয়ই তারা বুঝবেন। আজকে প্রধানমন্ত্রী নিজেও একটি প্রকল্পের কথা বলার সময় ইরান যুদ্ধের কথা বলেছেন এবং তিনিও বলেছেন যে সবার একটু সময় নিতে হচ্ছে এই জ্বালানি সংকটের সময়। যেহেতু জ্বালানি সংকটের এই বাস্তবতায় আসলে কোনো কিছু নিশ্চিত করা যাচ্ছে না, ঈদের পরে আসলে নতুন যে কর্মপরিকল্পনা দেখতে যাচ্ছেন বা পরিস্থিতি দেখতে যাচ্ছেন সেটি নিয়ে কতটুকু শঙ্কিত বা পরিকল্পনা কিভাবে সাজাতে চাচ্ছেন? দেখুন, একটা ইস্যু হচ্ছে যে এই যুদ্ধ যেটা আপনার মনে করেন হলো, তো এটা আদৌ আপনার মনে করেন হচ্ছে কখন বন্ধ হবে? বন্ধ না হলে আমাদের অর্থনীতির জন্য তো খুব একটু নেতিবাচক প্রভাব পড়বে। এর কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা জ্বালানি তেলের জন্য আমরা মিডল ইস্টের উপর ডিপেন্ডেন্ট, এবং এই যে হরমুজ প্রণালী যেটা বন্ধ হওয়ার কারণে সারা বিশ্বে একটা আশঙ্কা দেখা যাচ্ছে। এই হরমুজ প্রণালী দিয়ে আমাদের শুধু জ্বালানি তেল না, অন্য অন্য আপনার মনে করেন খাদ্যদ্রব্য বা ভোজ্য তেল অনেক কিছুই কিন্তু আপনার মনে করেন এই পথে আসে, বিশেষ করে ইউরোপ থেকে বা অন্য অন্য কন্টিনেন্ট থেকে যেগুলো আসে। এটা একটা ইস্যু। আবার আমাদের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি হচ্ছে
ফরেন রেমিটেন্স, যেটা আমাদের লেবাররা পাঠিয়ে থাকে। এবং আমাদের প্রায় 40 লাখের মতো আপনার রেমিটেন্স যোদ্ধারা কিন্তু এই মিডল ইস্টে তারা আছে। এবং সেই মিডল ইস্টে যে আছে ওই সব এরিয়ায়ও কিন্তু যুদ্ধ ছড়িয়ে পড়ছে, এবং আমাদের কিছু কিছু আপনার বিদেশি সৈনিক ভাইরা কিন্তু দুঃখজনকভাবে প্রাণও হারিয়েছে। তো এখানে আমাদের রেমিটেন্স আর্নিং এর উপরও একটা খুব নেতিবাচক প্রভাব পড়বে যুদ্ধটা যদি প্রলং হয়। এট দ্য সেম টাইম আপনি দেখবেন যে কেয়ারটেকার, এই যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা ছিল, এই টাইমটায় ইনভেস্টমেন্ট কিন্তু একদম হয়নি, এবং সরকারি ব্যয় যথেষ্ট পরিমাণ কমে গেছে। ইভেন সরকারি রাজস্ব আয়, সেটা হচ্ছে গত 3 দশকের মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম রাজস্ব আয় দিয়ে কিন্তু রাজস্ব ব্যয় সংকুলন হচ্ছে না। কাজেই অর্থনীতির খুবই বাজে অবস্থা, এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট কিন্তু বলতে গেলে নাই, যেহেতু মানি ফ্লো একদম নাই, এবং গভর্নমেন্টের পলিসির কন্টিনিউটির ইস্যু ছিল। তো এই সব কিছু মিলে অর্থনীতি কিন্তু খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় নাই, আদার দেন আপনার একটা পলিটিক্যাল স্টাবিলিটি, যেটা খুব ইতিবাচক হিসেবে দেখা দিবে। এবং আপনার মনে করেন যেহেতু বাংলাদেশে এই বিগত শুধুমাত্র ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসই না, এর আগেও যদি বছর দুয়েক ধরেন, ইউক্রেন যুদ্ধের কারণে কিন্তু আপনার হচ্ছে অর্থনীতিটা খুবই বাজে অবস্থায় ছিল। লাস্ট রিজিমেরও কিন্তু 4-5 বছর অর্থনীতি খুবই সাফার করতেছিল, এবং ম্যাক্রো ইকোনমির স্টাবিলিটিটা একদম ছিল না। মিথ্যা ন্যারেটিভ দিয়ে আপনার মনে করেন একটা উন্নয়নের গল্প বলা হতো, বাট আপনার ইকোনমি সাফার করছিল। তো সবকিছু মিলে অর্থনীতি খুবই একটা চ্যালেঞ্জিং অবস্থায় আছে। এখন নতুন সরকার যদি এই পলিটিক্যাল স্টাবিলিটিটা এনশিওর করতে পারে এবং ব্যবসা বান্ধব কিছু পলিসি নিতে পারে, কারণ ব্যবসায়ীদের কিন্তু সাপোর্ট লাগবে। এবং যদি আপনার মনে করেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটা যদি একটু প্রমোট করতে পারে, কারণ আশার ব্যাপার হচ্ছে বিডার যিনি চেয়ারম্যান আছেন উনি কিন্তু কন্টিনিউ করছেন, ওনার পজিশনে চেঞ্জ হয়নি বা আশা করা যাচ্ছে চেঞ্জ হবে না। তো ওখানে একটা কন্টিনিউশন থাকবে। তো আমাদের দরকার হচ্ছে এখন ফান্ড। এই ফান্ড যদি আনা যায় এবং সেখানে যত টাকা পাচার হয়েছে ওখান থেকেও যদি সামান্যতম যদি মনে করেন উদ্ধার করা যায়, এই কালচারটা যদি শুরু করা যায় এবং আপনার মনে করেন ব্যবসার একটা ভালো এনভায়রনমেন্ট দেয়া দেয়া যায়, তাহলে কিন্তু ইকোনমিক আউটলুকটা আমি বলবো যে ইতিবাচক বা আপনার প্রমিজিং হওয়ার সম্ভাবনা আছে। জি, একবারে শেষের দিকে আসতে চাই। সামনে বাজেট রয়েছে এবং কোরবানিদের ঠিক পরপরই বাজেট ঘোষণা হয়ে যাবে। সুতরাং আলোচনা যে সময়টা রয়েছে সেটা মূলত রোজার ঈদের পর থেকেই আলোচনাটা খুব বড়ভাবে শুরু হবে। প্রতি বছরই আমরা দেখি বাজেটে যখন আসে তখন শেয়ার বাজার থেকে কিছু নির্ধারিত প্রস্তাব যায়, সব বাজার থেকেই যায়, এবং সেটা একটা গড় অনুপাতিকভাবে বাজেট সেইটার প্রতিফলন দেখা যায়। ধরেন 1% ছাড় চাওয়া হইলে 0.5% ছাড় দেওয়া হয়, যদি শেয়ার বাজারের সাথে ভালো সম্পর্ক হয়। যদি খারাপ থাকে তাহলে 1% বলবৎ থেকে যায়। মানে এরকম একটা কালচারে আমাদের বাজেট করা, অনুপাতিক হারে আমাদের বাজেটগুলো ঠিক করা হয়। বাজেটে কি কি ধরনের সংস্কারের প্রস্তাব বা শেয়ার মার্কেটের জন্য কি কি ধরনের প্রস্তাব আসা দরকার ছিল গত 1.5 বছরে বারবার আলোচিত হয়েছে। প্রশ্ন হচ্ছে যে নতুন সরকারের সাথে এই সেম বিষয়গুলো নিয়ে নেগোসিয়েশন করার ওয়েটা আপনারা কিভাবে দেখছেন, এবং এই যে হাউসগুলো রয়েছে তারা সম্মিলিতভাবে নতুন সরকারের কাছে কোনো অ্যাপ্রোচে গেছে কিনা, বা নতুন সরকারের পক্ষ থেকে আপনারা কোনো দাওয়াত পেয়েছেন কিনা বা অ্যাপ্রোচ পাচ্ছেন কিনা, সেটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যথার্থই বলেছেন যে এই জায়গাটায় কি হয়, অনেকটা যেন আপনার মনে করেন ওই নেগোসিয়েশন টাইপের হয়। এখানে আপনার দায়িত্বশীলতা জায়গাটা খুব একটা থাকে না, কারণ এটা অনেকটা এমন হয় যে শেয়ার মার্কেটের যারা রিলেটেড পার্টি আছে তারা কিছু দাবি করলো, এবং আপনার বাজেট প্রণয়নে যারা ইনভলভ থাকে, খোদ অর্থমন্ত্রী থেকে শুরু করে আপনার মনে করেন হয়তো অর্থ সচিব বা এনবিআর এর চেয়ারম্যান, তারা ওখান থেকে কিছু অ্যাকসেপ্ট করলো। বিষয়টা কিন্তু এভাবে হওয়া উচিত না। উচিত হচ্ছে যে দেশের অর্থনীতির জন্য কোনটা প্রয়োজন। যেমন আমি যদি ছোট একটা উদাহরণ দেই বা আমার চাওয়াটা বলি, একই সাথে দুটো জিনিস বলি, যে দেখেন আমাদের মানি মার্কেট পলিসিতে বা ব্যাংকিং পলিসিতে আমাদের একটা কিন্তু খুব একটা রং পলিসি আছে, যেটা হচ্ছে ব্যাংকগুলো স্বল্প মেয়াদে মূল আপনার ফান্ড কালেক্ট করে সেখান থেকে প্রজেক্ট ফাইন্যান্সে দীর্ঘ মেয়াদে সে ইনভেস্ট করে, যার কারণে একটা ইমব্যালেন্স তৈরি হয়, এবং যার ফলশ্রুতিতে ব্যাংকিং সেক্টরে লিটারালি 40%-এর মতো আপনার নন পারফর্মিং লোন হয়ে যায়। এই যে নন পারফর্মিং লোন হয়ে যায়, এটুকু যদি এখানেই শেষ হতো তাহলে কিন্তু হতো।
শেষ কিন্তু এখানে হচ্ছে না, কারণ স্টেট ব্যাংকগুলো এজন্য যে আপনার ক্যাপিটাল শর্টেজ হয়, এটা কিন্তু বাজেটারি সাবসিডি দিয়ে ওই স্টেট ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে হয়। ইভেন আপনার মনে করেন যে প্রাইভেট ব্যাংকগুলো আছে, সেগুলোকেও কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশ গভর্নমেন্টের আপনার ফান্ডিং করতে হয়, যেন ইকোনমি একটা ভালো অবস্থায় চলে। তো এই যে আপনার ক্ষতির সম্মুখীন হয় এবং জনগণের টাকার মাধ্যমে ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে হয় ব্যাংকের একটা রং পলিসির কারণে, ওর যদি 50% সুবিধাও যদি ক্যাপিটাল মার্কেটে দেয়া হতো, তাহলে ক্যাপিটাল মার্কেটটা যেমন পরিস্ফুটন হতো এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে হেল্প করতে পারতো। এট দ্য সেম টাইম আমরা তো আপনার মনে করেন মধ্যম আয়ের দেশে যাত্রা করব, তো সেখানেও কিন্তু ক্যাপিটাল মার্কেট একটা ভাইব্রান্ট বা পার্টিসিপেটিং ক্যাপিটাল মার্কেট ছাড়া ইকোনমিক ডেভেলপমেন্টটা সাস্টেইনেবল করা সম্ভব না, সেটাও হতো। কাজেই এই যে মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট, এটার মধ্যে পলিসিগত সমন্বয় করা দরকার এবং লিস্টেড কোম্পানিগুলোকে লিস্টিং করার জন্য আরো অনেক ইনসেনটিভ দেওয়া দরকার। এই ইনসেনটিভ দিলে আমাদের আমলারা তো অনেকটা আপনার মনে করেন ওই এই ব্যয় বেইজ বাজেট করে, যেটা আয় বেইজ বাজেট করে না, ক্যাশ বেসিসে ব্যয় বেইজ বাজেট করে। এজন্য তারা মনে করে যে কর্পোরেট সেক্টরে যদি ট্যাক্স কমানো হয় তাহলে রাজস্ব সংকুলন হবে না। আসলে এই বিভিন্ন আপনার গবেষণায় দেখা গেছে এই চিন্তাটাও কিন্তু ভুল, কারণ এখানে যে এক্সেসিভ একটা ট্যাক্স রেট ইম্পোজ করা আছে, এজন্য কিন্তু কর্পোরেট গুলো ট্যাক্স প্রদান করায় অনীহা থাকে। বিভিন্ন রকম আপনার মনে করেন অলি গলি পথে তারা আপনার ট্যাক্স সেভ করার জন্য, কম দেওয়ার জন্য কিন্তু তারা হাঁটে। তো এইটা যদি একটা সহনশীল রেশিও দিত, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ বা পাশ্চাত্যের এমার্জিং মার্কেটের সাথে যদি অ্যালাইন করা যেত, তাহলে আরো অনেক বেশি কোম্পানি লিস্টেড হতো এবং আপনার মনে করেন আর্থিক ডিসিপ্লিন চলে আসতো। এট দ্য সেম টাইম রাজস্বর পরিমাণ অ্যাজ এ হোল জি কোয়ান্টাম কিন্তু বেড়ে যেত। তো জি এই জায়গাটায়ও কাজ করার একটা বিষয় আছে বলে আমি মনে করি। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি আমি শেষ করব যে শুধুমাত্র শেয়ার বাজারে শেয়ার ছাড়া অন্য অন্য যে আপনার ডেরিভেটিভ বা আপনার যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, কারণ আমাদের ক্যাপিটাল মার্কেট তো শুধুমাত্র আপনার মনে করেন ইকুইটি বেস মার্কেট, জি ওই সব জায়গায় একটা ফিসক্যাল পলিসি আসা উচিত। কারণ বাজেট কিন্তু শুধু অর্থের আয় এবং ব্যয় না, এখানে কিন্তু এক বছরের জন্য ফিসক্যাল পলিসি নেওয়া হয়। তো জি এখানে যদি বেশ কিছু ক্যাপিটাল মার্কেটটা ডেভেলপ করার জন্য ইকুইটি ছাড়া বন্ড বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করার জন্য কিছু ফিসক্যাল পলিসি যদি আসতো, তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য লং রানে জি ভালো হতো। থ্যাংক ইউ ধন্যবাদ পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ মাহমুদ হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঈদের শুভেচ্ছা জানিয়ে রাখলাম আগে, যেহেতু ধন্যবাদ। মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে। জি। আহ দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে, পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। এবার নিচে একটা ছোট্ট বিরতি, বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, নানা সংবাদ নিয়ে আমাদের সাথে থাকবেন মার্জিয়া প্রিয়সী। সঙ্গেই থাকুন।